হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা প্রথম পর্বের প্রথম যে ভিডিওটা আছে ব্যাকরণের, আমি বলেছি যে ব্যাকরণের কিন্তু তোমাদের এটা একটা কোর্স চলছে। তো এই কোর্সের প্রথম ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। আজকে দ্বিতীয় ভিডিও, সেই দ্বিতীয় ভিডিওতে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। তবে ধ্বনি ও বর্ণ শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা গল্প বোঝাচ্ছি। গল্পটা ধ্যান দিয়ে শুনবে। সেটা হলো যে একটা ছোট্ট বাচ্চা সে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে তারপর সেই বাচ্চাটা কি করে, মুখ দিয়ে যখন কথা বলা শুরু করে প্রথমে আ আ আ এরকম করে কথা বলতে থাকে। কখনো মা মা বলতে বলতে তার সঙ্গে আ লেগে সেটা মা হয়ে যায়। আবার কখনো প প বলতে বলতে তার সঙ্গে আ লেগে পা হয়ে যায়, এবং দুবার পা বললে পাপা হয়ে যায়, দুবার মা বললে মামা হয়ে যায়। একটা বাচ্চার মতন ঠিক নিজেকে মনে করো। আজকে যদি ক্লাস বুঝতে হয় তাহলে নিজেকে সেই শিশুটা ভাবো, তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবে। আমি বলি যে ব্যাকরণ কোনো গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ কোনো সূত্র হতে পারে না। ব্যাকরণ হলো বাস্তবতার সঙ্গে মিল খাওয়া, বাস্তবতার সঙ্গে মিল রেখে চলা একটা শাস্ত্র। বাস্তবে নেই এমন কিছু ব্যাকরণে নেই। তো যাই হোক, আমি যতক্ষণ ব্যাকরণ পড়াবো, বা যারা টিচাররা আছেন, যারা খুব ভালো ভালো জ্ঞানী টিচাররা আছেন, তারা অবশ্যই এভাবে পড়ায়। আমরা তো অতটা কিছু জানি না, তবুও আমি চেষ্টা করি সবসময় ব্যাকরণটাকে যখন পড়ানোর, তখন যেন বাস্তবের থেকে এটা দূরে না যায়। তো একটা শিশু যেরকম প্রথমে কথা বলার সময়, একটা বাক্যকে তৈরি করার সময় ছোট ছোট শব্দ প্রথমে বলা শেখে, শব্দের আগেও যেটা অ আ ই এভাবে বলা শেখে, ওটাকেই আজকে আমরা আলোচনা করব যে ওটাকে কি বলে। ঠিক একইভাবে সংস্কৃতে আমরা প্রত্যেকেই বাচ্চা। প্রথম দিন যে একদিন ক্লাস হয়েছে, তার মানে আমাদের বয়স সংস্কৃতে একদিন। আজকে দ্বিতীয় দিন ক্লাস হচ্ছে, তার মানে বয়স আমার দুদিন। দুদিনে আমি আর কতটুকু শিখতে পারি, সেই দুদিনের ক্লাসই আলোচনা করছে। দুদিনে আমরা সংস্কৃতে অ অ ওই বাচ্চাটার মতন ম ম বা মা বলতে পারি, এরকম আওয়াজ করতে পারি। দেখো, সংস্কৃত যদি আজকে বলি, আজকের ডেটে তুমি সংস্কৃতটাকে লেখো, তাহলে সেই অবস্থায় কিন্তু তোমার লেখা সম্ভব না। তাহলে প্রথমে লেখা কোনো দিনই কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি। সংস্কৃত শাস্ত্রে, সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে বা কোনো ব্যাকরণ শাস্ত্রেই এরকম প্রথমে লেখা এরকম বিষয় ছিল না। প্রত্যেকটার মধ্যেই প্রথমে বলা, প্রথমে আওয়াজ শোনা, এগুলোই ছিল। তো এই যে বলা, এই যে আওয়াজ, এই যে একটা আওয়াজ, একটা শব্দ, এটাকেই বলা হয় ধ্বনি। ধ্বনির ব্যাখ্যা তো তোমরা বুঝতে পারলে, যে বাচ্চারা যে ছোট ছোট অ অ আ মা 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 বলে, এটাকে ধ্বনি বলা হয়। এই আওয়াজটাকে ধ্বনি বলা হয়। এই আওয়াজগুলো মূল আওয়াজ কি আছে, এমন অনেক আওয়াজই আমরা মুখ দিয়ে বের করতে পারি। এমন এমন খতরনাক আওয়াজ বের করতে পারি যেটা কোনোদিন লিপিবদ্ধ করাও সম্ভব না। একদিন ফট করে আমার এক ছাত্র বলে, স্যার একটা বানান বলবো, লিখতে পারবে? আমি বলছি ঠিক আছে বল। বলে ইয়াং। এবার অ্যাং বানান আমি কীভাবে লিখবো বলো তো? এরকম খতরনাক খতরনাক কিন্তু আওয়াজ বের হয়। তাহলে সবগুলোই কি ধ্বনি? বললো সবগুলো ধ্বনি না, কিছু ধ্বনি আছে যেগুলোকে ব্যাকরণ শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে। সেই ধ্বনিগুলো, সেই আওয়াজগুলো সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, ধ্বনি কাকে বলা হয়, এই বিষয়ে কী বলা হয়েছে? ধ্বনি বলা হয় যে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ আওয়াজ বের করে। অর্থাৎ অর্থপূর্ণ এই কারণেই বলা হয়েছে, নাহলে ওরকম এক ছাত্র এসে তোমাকে বলবে এ এ আং আং বানান করো। খতরনাক আওয়াজ বের করলে বানান করতে পারবে? যাই হোক, সেই খতরনাক যাতে না করতে পারে, তাহলে তখন তাকে বলা যাবে যে ভাই তুই ধ্বনি আওয়াজ করিস নি, তাই আমি লিখতে পারবো না, তুই ধ্বনি বল, তাহলে বলতে পারবো। বলছে মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ আওয়াজ বের করে, যেটা কান দিয়ে শোনা যায়, তাকে ধ্বনি বলা হয়। যদি গুগলে সার্চ করো, আমি সেকেন্ড যেটা লিখেছি সেটা গুগল থেকে লিখেছি, যে এটা যে ধ্বনি কাকে বলা হয়। যে ধ্বনি কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে, বলছে কোনো একটা ভাষার উচ্চারিত শব্দ, যেমন আমি বলছি যে অমল ভাত খায়, তাহলে এখানে আমি তিনটি শব্দের ব্যবহার করছি, একটা অমল, একটা ভাত, একটা খায়। বলছে উচ্চারিত কোনো শব্দকে তার বিশ্লেষণ করলে, এবার আমি অমলকে যদি বিশ্লেষণ করি, দেখো অমলকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এখানে যেই উপাদানসমূহ পাওয়া যাবে তাকে পৃথকভাবে ধ্বনি বলা হয়, তাকে আলাদা আলাদাভাবে ধ্বনি বলা হয়। এখন বিষয়টা হচ্ছে যে উপাদান কাকে বলে। উপাদান হলো যে তোমরা আগেও জেনেছো বা পড়েছো। ধরো একটা ঘর আছে, যদি তোমাকে বলে যে এই ঘর যে তৈরি করা হয়েছে তার উপাদানগুলি কী কী। ঘর তৈরি করার জন্য তোমাকে ইট লেগেছে, টিন লেগেছে, বা কাঠ লেগেছে, এগুলো সব কিছুই হলো উপাদান। বালি লেগেছে, সিমেন্ট লেগেছে, যা যা দিয়ে তৈরি হয়েছে সেটাকেই বলা হয় উপাদান। তেমন অমল এই যে শব্দটা রয়েছে, সেই শব্দটাকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এর মধ্যে যা যা আছে সেগুলোকেই বলা হবে ধ্বনি।
যেমন ধরো এখানে আছে অ, তারপরে আছে ম, এবার ময়ের সাথে লাগানো আছে আবার অ, তারপরে লাগানো আছে ল, এবং লয়ের সাথে অ লাগানো আছে। তাহলে সেক্ষেত্রে দেখো 1 2 3 4 5, এই যে অমল নামক যে বাড়িটা আছে সেই বাড়িটা তৈরি করতেও এরকম 5টি উপাদান লেগেছে। এই 5টি উপাদানকেই বলা হয় ধ্বনি। অর্থাৎ প্রত্যেকটা শব্দকে যদি টুকরো টুকরো করে ভাঙা যায় তার ক্ষুদ্রতম অংশের নাম হলো ধ্বনি। এবার ধ্বনি আসলো কোথা থেকে? ব্যাকরণে আমরা ধ্বনি কোথা থেকে পেলাম? দেখো ধ্বনি যারা, আমি পানিনি প্রথম ব্যাকরণ লিখেছে এমন ব্যাপার না, তবে পানিনি খুব বিজ্ঞানসম্মতভাবে সুসজ্জিতভাবে একটি ব্যাকরণ শাস্ত্র তিনি রচনা করেছেন, যেটা বহুল পরিচালিত। এর আগেও ব্যাকরণ শাস্ত্র ছিল, তোমরা প্রথম ক্লাসেই জেনেছ। তা ব্যাকরণ শাস্ত্র যখন ছিল তখনও ধ্বনি বা বর্ণ ছিল, কিন্তু ধ্বনি সম্পর্কে যে ধ্বনিগুলোকে সুসজ্জিতভাবে, যেমন তোমাকে প্রশ্ন হতেই পারে, মনে প্রশ্নই হতে পারে যে দেখো কয়ের পরে খ কেন হয়েছে, কয়ের পরে তো কয়ের পরে তো চও লেখা যেত না, কয়ের পরে চ ছ এরকম করে তো সাজানো যেত, বা কয়ের পরে চ নেই কেন, এটাও তো মনে প্রশ্ন আসতে পারে। তাহলে কয়ের পরে ওই ধরো প নেই কেন, এরকম করে নেই কেন, ক খ গ ঘ এমন করে সাজানো আছে কেন। তো যাই হোক, এরকম একটা সাজানোর যে প্রক্রিয়া সেটা আমরা যেখান থেকে জানি বা আমি যেখান থেকে পড়াবো তোমাদেরকে, সেটা হলো লঘু সিদ্ধান্ত কৌমুদী বা পাণিনির অষ্টাধ্যায়ী থেকে। তো লঘু সিদ্ধান্ত কৌমুদীর প্রথমেই সংজ্ঞা প্রকরণে যে প্রথম সূত্র রয়েছে সেটাকে বলা হয় মহেশ্বর সূত্রাণী। সেই মহেশ্বর সূত্রাণী তোমরা যদি দেখো, তাহলে সেই মহেশ্বর সূত্রাণী আছে যে ধ্বনি, প্রথমে দেখো এখানে প্রশ্ন আছে যে ধ্বনি কোথা থেকে হলো। বলছে নন্দিকেশ্বর এর কাশিকা থেকে জানা যায় যে নন্দিকেশ্বর একজন ব্যক্তি এবং তিনি একটি গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম হলো কাশিকা। তো নন্দিকেশ্বর এর কাশিকা থেকে জানা যায় যে নৃত্যাবসানে নটরাজ রাজ নানাদো ঢক্যাং নব পঞ্চবারম ঊর্ধ্বর্তু কাম শনকাদিশিবধান এতান বিমর্শে শিবসূত্র জালম। বলছে নিত্য অবসানে, নিত্য একবার ভগবান শিব, সনক সনন্দ প্রভৃতি ব্রহ্মার যে মানসপুত্র রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য ভগবান শিব কী করলেন? নৃত্য অবসানে, অর্থাৎ তিনি তাণ্ডব নৃত্য নেছিলেন। তাণ্ডব নৃত্য কাকে বলা হয় জানো? তাণ্ডব মানে হলো যেটা আমরা দুর্গাপূজায় নাচি, যার কোনো তাল লয় থাকে না, সেটাকেই তাণ্ডব নৃত্য বলা হয়। তো তাণ্ডব নৃত্য করার পর, যার তাল লয় নেই এমন একটা নৃত্য করার পর তিনি কী করলেন? তার যে ডমরু রয়েছে সেটা তিনি নবপঞ্চবারম বাজালেন। নটরাজ রাজা নবপঞ্চবারম, এবার নব মানে 9, পঞ্চ মানে 5, তাহলে নবপঞ্চবারম মানে 14 বার তিনি 14 বার কিন্তু বাজালেন। এই যে 14 বার তিনি বাজালেন, তাতে উদ্ধার করার জন্য কাকে? সনক সনন্দন, এদেরকে উদ্ধারণ করার জন্য তিনি কি করলেন? নবপঞ্চবারম তিনি এই ডমরু বাজালেন, এবং একেই বলা হয় শিবসূত্র জালম। এবং প্রতিবার যখন তিনি বাজালেন, এই বাজানোর ফলে আমরা ডমরু কীভাবে ডমর 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 না ডমর ডমর শুনেছ না? ডমরু কীভাবে বাজে? ডমরুর মধ্যে যখন অনেকগুলো আওয়াজ হয়, তিনি যখনই বাজাচ্ছেন তার থেকে কিছু আওয়াজ বা ধ্বনি বেরিয়ে আসছে। তো এই যে আওয়াজ বা ধ্বনি, সেটাই কিন্তু আমাদের পড়ার আজকে বিষয়। তো আওয়াজ বা ধ্বনি যেগুলো বেরিয়ে এসেছে সেগুলো কী কী? সেগুলোকে একসঙ্গে বলা হয় সূত্রজালম, শিব সূত্রজালম। তো এইবার এই যে শিব সূত্র যে আছে, শিব সূত্রাণী, মহেশ্বর সূত্রাণী যাকে বলা হয়, সেই মহেশ্বর সূত্রাণী আজকে আমরা একবার দেখব। আমি লঘু সিদ্ধান্ত কৌমুদী পড়াচ্ছি না, তবে লঘু সিদ্ধান্তের কিছু অংশ আমি তোমাদেরকে জানাচ্ছি। এমন করে এই কোর্সটা সম্পূর্ণটা চলবে, যেখানে লঘু সিদ্ধান্ত কৌমুদীও থাকবে। তো যাই হোক, তো এই যে আমরা শিব সূত্রাণী পেলাম বা মহেশ্বর সূত্রাণী পেলাম, সেই মহেশ্বর সূত্রাণী যখন তিনি ডমরুটা বাজালেন, এবার সেখানে কি হলো? সেখানে 14 বার তিনি বাজালেন এবং 14 বারের মধ্যে কিছু ধ্বনির গুচ্ছ আসলো, কিছু শব্দ এলো। সেই শব্দগুলোকে কি? আই ও রে লেকে ওং আই ও হাজাবারাটলান ইয়ামাগানাম ঝাওয়াই ঘাড়াদাস জাবা গাড়াদাস খাপা ছাটা থা চাটা তব কাপাই সা শাস্তার হল। 14 বারে এরকম কিন্তু সেই আওয়াজগুলো বের হলো। আর যেই আওয়াজগুলো বের হলো, প্রথমবার যেই আওয়াজ বের হলো, এবার দেখো প্রথমবার যেটা আওয়াজ বের হলো সেটা আই ওন রে লেক, দ্বিতীয়বারে এটা বের হলো, তৃতীয়বারে এটা, চতুর্থবারে এটা, পঞ্চমবারে এটা, ষষ্ঠবারে এটা, সপ্তমবারে, এভাবে 14 বারে এই শব্দগুলো এই আওয়াজগুলো বের হলো। ভগবান পাণিনি আওয়াজগুলো শুনলেন, যতক্ষণ আওয়াজগুলো শুনলেন একেই ধ্বনি বলা হলো। তার মানে বুঝতেই পারছো যে অ আ ক খ, এখানে দেখো অ আ রি লি সব আছে,
মানে যেটাকে স্বরবর্ণ বলো ব্যঞ্জনবর্ণ বলো সমস্ত কিছু এখানে আছে। আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ইতিহাসটুকু খালি শুধুমাত্র বললাম যে সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে এর ইতিহাস কী আছে। সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে এর ইতিহাসই আছে যে ভগবান শিব তিনি তাণ্ডবের পরে 14 বার ডুমরু বাজিয়েছেন, ডুমরু থেকে এই শব্দের এই ধ্বনিগুলো এসেছিল। এবার ধ্বনিগুলো যখন আসলো তখন ভগবান পাণিনি যে আছেন তিনি কি করলেন, এইগুলোকে লিখলেন। ধ্বনিগুলোকে কি করলেন, লিখলেন। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ধ্বনি পড়াচ্ছিলাম, ধ্বনি মানে আওয়াজ পড়াচ্ছিলাম, আওয়াজের কাজ এখানে শেষ। তিনি এগুলোকে লিখলেন, যখনই লিখলেন তখন এগুলোকে বলা হলো বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তোমাকে যদি কেউ বলে যে বর্ণ কাকে বলে, তাহলে এতটুকুই বলবে যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে এখন আমরা বর্ণে প্রবেশ করছি, অর্থাৎ ধ্বনি আর বর্ণ একই জিনিস আছে। আমি যখন বলছি তখন এটা ধ্বনি, আবার যখন আমি লিখছি তখন এটাকে বলছি আমি বর্ণ। আমি যখন বলছি এটা ধ্বনি, আর যখন লিখছি তাহলে এটা বর্ণ হয়ে যাচ্ছে। এবার এই ধ্বনি ভগবান পাণিনি লিখলেন। পাণিনি যখন লিখলেন তখন কিভাবে লিখলেন, তখন তিনি দেখো কিভাবে সাজালেন। প্রথম 1 2 3 4 এটার মধ্যে তিনি যখন লিখলেন তখন তিনি কি করলেন, সমস্ত স্বরবর্ণগুলোকে রাখলেন। সমস্ত যেটাকে আমরা স্বরবর্ণ বলি সেই স্বরবর্ণগুলোকে তিনি রাখলেন। স্বরবর্ণ কী রাখলেন, আ ই উ। এবার যেটা রেড মার্ক দেওয়া আছে প্রত্যেকবার যখন বাজাচ্ছিলেন শেষের যে বর্ণটা আছে সেই বর্ণটা ইট হয়ে যাবে বা বাদ চলে যাবে। তুমি ধরে রাখো যে এটা বাদ চলে যাবে। তো প্রত্যেকবার যখন তিনি বাজাচ্ছিলেন তখন এই বর্ণগুলো বাদ চলে যাবে। তাহলে প্রথমে থাকবে কি অ ই ইউ, তারপর রি রি এ ও ওই ও। তাহলে থাকলো বর্ণ হলো কয়টা, তাহলে বর্ণ হলো 9টি স্বরবর্ণ। ভগবান পাণিনি যে বর্ণের কথা বলেছেন, আর এটা নন্দিকেশ্বরের যে কাশিকায় পাই সেখানে আমরা পাই যে তিনি 9টা, তিনি যে 1 থেকে 4 বার বাজিয়েছিলেন তখন আমরা 9টা স্বরবর্ণ পেয়েছিলাম। তারপরে কি হলো, তারপরে যে 5 নম্বর থেকে 14 নম্বর পেয়েছে সেগুলো সবগুলোই ব্যঞ্জন বর্ণ। এর সংখ্যা যদি তুমি দেখো তখন পাবে 33টি। তাহলে ব্যঞ্জন বর্ণ পেলাম আমরা 33টি এবং স্বরবর্ণ পেলাম 9টি। এবার প্রশ্ন তোমার মনে জাগতেই পারে যে স্যার এই যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণ তো 9টি নয়, স্বরবর্ণ তো আরও বেশি। আসছি সেই কথায়। তো এখানে এতটুকু দেখে রাখো যে ভগবান শিব বা মহেশ্বর তিনি যখন ডমরু বাজালেন 14 বার, সেখান থেকে আমাদের ধ্বনিগুলো উৎপন্ন হলো এবং ধ্বনিগুলো তিনি যখন লিখলেন সেগুলোকে আমরা কি বললাম, সেগুলোকে আমরা বর্ণ বললাম। বর্ণ 2 প্রকারের হয়, একটা স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ রয়েছে 9টি আর ব্যঞ্জন বর্ণ রয়েছে 33টি। এটা আমরা কোথায় পাচ্ছি, এটা লঘু সিদ্ধান্ত কৌমুদীর প্রথম সঙ্গ প্রকরণের সূত্রের মধ্যে আমরা এইসব পাচ্ছি যেটাকে মহেশ্বর সূত্রাণী বলা হয়। সেই সূত্র অনুসারে যদি আমরা এগোই তাহলে পরে একটু লঘু সিদ্ধান্ত কৌমুদীকে যদি একটু টাচ করে এগোই তাহলে দেখা যাবে যে তিনি যে স্বরবর্ণগুলো পেয়েছিলেন তাহলে কি সেগুলোই আলোচনা করা আছে, আমি বলবো না, এর পরের সূত্রগুলো আছে। দেখো 1 থেকে 4 নম্বর পর্যন্ত যেই আমরা বর্ণগুলো পেয়েছিলাম অ ই উ রে রে এ ও ও এ ওই অচ। এবার ওই ও, এবার তুমি একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এটা কিন্তু বাদ যাবে, এগুলো কিন্তু ধরা যাবে না। তাহলে প্রথমেই আমার যেগুলো থাকছে সেগুলো হলো স্বরবর্ণ। এবার এই স্বরবর্ণগুলোকে বলা হয়েছে যে 9টি যে স্বরবর্ণ আছে সেটা সমাহার সরিত একটা সূত্র রয়েছে। সমাহার সরিত বলে একটা সূত্র রয়েছে, সেই সূত্রের দ্বারায় হ্রস্ব দীর্ঘ প্লুত বলে ভাগ করা হয়েছে। তার মানে এই যে অকে দেখছো, অকে 3টি ভাগে ভাগ করা হবে। কি কি, একটা বলা হবে হ্রস্ব, 1 ভাগ হবে দীর্ঘ, আর 1 ভাগ হবে প্লুত। এবার হ্রস্ব দীর্ঘ প্লুত এরা যে প্রত্যেকে আছে এদের উচ্চারণের দিক থেকে। আমি ধ্বনি আলোচনা করছিলাম না, তো এরা প্রত্যেকেই আছে উচ্চারণের দিক থেকে। হ্রস্ব স্বর কাকে বলবো, হ্রস্ব আর দীর্ঘ। হ্রস্ব যদি না বোঝো দীর্ঘ তো অবশ্যই বোঝো। দীর্ঘ পথ হেঁটে হেঁটে ভাই পা ব্যথা হয়ে গেছে, তাহলে দীর্ঘ মানে বুঝতেই পারছো বড়। হ্রস্ব মানে হলো ছোট, যেটা ছোট বর্ণ সেটাকে হ্রস্ব বর্ণ বলা হয়, যেটা দীর্ঘ সেটাকে দীর্ঘ বর্ণ বলা হয়। আমি আবার বলছি এটা উচ্চারণের দিক থেকে। তার মানে যেসব বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে ওদের বলা হয় হ্রস্ব স্বর, আর যেগুলোকে উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে বলা হয় দীর্ঘস্বর। আর ওই উচ্চারণের মাপকাঠি পার হয়ে যখন আরও বেশি উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় প্লুত। যেমন ধরো অকে যখন আমি উচ্চারণ করছি তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় অনুযায়ী আমি অকে যদি বলি অ, তাহলে এটা হ্রস্ব স্বর। এবার অকে যদি আরও দীর্ঘ করতে যাই আ হয়ে যাবে, তার মানে দীর্ঘ হিসাবে থাকছে হলো আ, এর দীর্ঘ হলো আ। এবার প্লুত কাকে বলবো, তাহলে হ্রস্ব তার দীর্ঘ হলো আ।
প্লুত তাহলে কাকে বলবো? প্লুত আমরা কাকে বলবো জানো? যদি আকে কোনো একজন ব্যক্তি হারমোনিয়াম নিয়ে বসেছে আর স্বরকে ধরেছে, টানছে, তা তুমি তাকে হর্ষ বলবে না দীর্ঘ বলবে? ও হর্ষ স্বরে গান করছে না দীর্ঘ স্বরে? না হর্ষ স্বরে করছে না দীর্ঘ স্বরে। কারণ অকে বলারও একটা সামঞ্জস্যতা আছে এবং আকে বলারও আছে, যেমন আ আ আ আ। এবার করে টেনে যাচ্ছে, এটাকে তুমি কি দীর্ঘ বলতে পারবে? অবশ্যই না, এটাকে তখন বলতে হবে প্লুত। অর্থাৎ অতিরিক্ত টেনে যদি উচ্চারণ করা হয় তাকে প্লুত বলা হয়। বলা হয়েছে যে সমাহার ও সরিত সূত্র অনুযায়ী প্রত্যেকটা বর্ণকে, স্বরবর্ণকে আবার 3টি ভাগে করে ভাগ করা আছে। অর্থাৎ এদের প্রত্যেকেরই হ্রস্ব দীর্ঘ প্লুত। কিন্তু স্বরবর্ণ যখন আমরা লিখি তখন আমরা শুধুমাত্র এদের হ্রস্ব এবং দীর্ঘটাই লিখি। যেমন হ্রস্ব দীর্ঘ কার হবে? হ্রস্ব দীর্ঘ অয়ের যদি আমি দীর্ঘের কথা বলি, যখন আমরা লিখি তখন অয়ের দীর্ঘ হলো আ। আবার ই হলো হ্রস্ব, এর যদি দীর্ঘ বলি তাহলে এ হবে ই, যেটাকে আমরা দীর্ঘ ই বলি। ছোট থেকে তুমি অলরেডি গ্রামার পড়ছো, দেখো তোমাকে ছোট থেকে গ্রামার বোঝানোর জন্য, ব্যাকরণ বোঝানোর জন্যই কীভাবে পড়িয়েছে। বলছে আ, বলছে স্বরেয় সারায় আ, বলছে স্বরেয় সারায় আ, সারা আ আ, সারায় আ সারা, একটা বলছে সারায় আ, একটা সারায় আ, সারায় আ। তো প্রথম থেকেই তোমাকে ব্যাকরণ পড়াচ্ছে। আবার দেখো বলছে হ্রস্ব হ্রস্ব অনেকে আমরা বলি রস্য তাই কিছু বুঝতে পারি না, তো একে বলা হয় হ্রস্ব আবার একে বলা হয় দীর্ঘ অর্থাৎ হ্রস্ব বর্ণ দীর্ঘ বর্ণ অলরেডি আমরা পড়ছি। তারপর আছে কি হ্রস্ব তারপর দীর্ঘ মনে পড়ছে তো? হ্রস্ব দীর্ঘ তারপর হ্রস্ব দীর্ঘ যারা আমার বয়সে, আমি তো প্রাচীনকালের লোক, তাই আমার বয়সে যারা যারা আছো তারা হ্রস্ব লি পড়েছ, এবং আমাদের বইয়ের মধ্যে দীর্ঘ লিও থাকতো, এখনকার বইগুলোর মধ্যে দীর্ঘ লি নেই। তাই হ্রস্ব লি আর দীর্ঘ লি, এরপরে যেই 4টি রয়েছে এরা কিন্তু এরা দীর্ঘ, এমনিতেই এরা দীর্ঘ বর্ণ, তখন এরা মৌলিক স্বর না, এদেরকে তৈরি করা হয়েছে। আর যদি মিলিয়ে দাও তাহলে একার হয়ে যাবে। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এদের হ্রস্ব বা দীর্ঘ স্বর রয়েছে। সেই হিসাবে যদি দেখি তাহলে আমাদের বর্ণের সংখ্যা কটি রয়েছে? আমাদের বর্ণের সংখ্যা রয়েছে 13টি। স্বরবর্ণ কতগুলি? স্বরবর্ণ 13টি রয়েছে। এবার স্বরবর্ণ হয়ে গেল। স্বরবর্ণগুলোকে আমরা তো লিখবো সংস্কৃতে, কারণ সংস্কৃত পড়তে হবে কি না? সংস্কৃত যদি আমি বর্ণই না চিনি তাহলে কীভাবে জানবো? তাই সংস্কৃতে যখন আমরা লিখবো তার কিছু বর্ণ এখানে দেওয়া আছে। সংস্কৃত স্বরবর্ণ আমরা লিখবো কীভাবে? যেমন এটা আ, স্ক্রিনশট নিয়ে রাখো এবং বাড়িতে অভ্যাস করবে। ই উ, যেমন এটা স্বরেয় স্বরেয়া আমরা বলি, এটা আ ই উ, তারপর দীর্ঘ না, দীর্ঘকে আমি একটু বেশি সময় দিচ্ছি। যেমন এটা আর এটা দীর্ঘ উ রি লি, এর লি এর ব্যবহার নেই। এই লি যদি লিখতে হয় তাহলে এভাবে আমরা লিখতে পারি, ওই ও এবং এই 13টি আমাদের স্বরবর্ণ রয়েছে। এবার আসি ব্যঞ্জন বর্ণের দিকে। ব্যঞ্জন বর্ণ কী আছে? ব্যঞ্জন বর্ণ আমরা যদি দেখি তাহলে ক খ গ ঘ ওমা চা ছা যা ঝা ইয়া, এটা তোমরা জানোই, এগুলোকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। আর স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে এর কাকে কি বলা হয়, কেন বলা হয়, এটাও একটু বলে দিই। স্বরবর্ণ তাকেই বলা হয় যে সকল বর্ণ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু নিজে নিজেই বর্ণগুলো উচ্চারণ হতে পারে, অর্থাৎ এরা কারো সাহায্য নেয় না। যেমন বলার সময় আমি কাউকে নিচ্ছি না, তাকে আমরা স্বরবর্ণ বলি। কিন্তু ব্যঞ্জনবর্ণ কাকে বলে? ব্যঞ্জনবর্ণ হলো যে সকল বর্ণ উচ্চারণ করার সময় অন্য বর্ণের সাহায্য নিতে হয় তাদেরকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন ধরো ককে তুমি যদি উচ্চারণ করো তাহলে ক তুমি নিতে হবে, ক। কিন্তু তুমি যদি ভাবো যে নিয়ে কি ক উচ্চারণ হয়, আর কি হয় না, আমি বলবো না, তোমাকে বলছে যে ককে, এই যে বর্ণগুলো এদেরকে সাহায্য করার জন্য স্বরবর্ণ আছে, তাহলে যে কোনো স্বরবর্ণ নাও। যেমন কয়ের সঙ্গে লাগাও তাহলেও ক উচ্চারণ হবে, যেমন কা, কয়ের সঙ্গে লাগালে কা। এবার তুমি আকে বাদ দিয়ে ক উচ্চারণ করে দেখাও, কোনোদিন ক উচ্চারণ হবে না। যদি ভাবো যে ককে আমি একা উচ্চারণ করব অন্য বর্ণের সাহায্য না নিয়ে, তাহলে কোনোদিন উচ্চারণ হবে না। এই জন্য বলা হয়েছে যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে পেলাম কোথা থেকে? বর্ণগুলোকেও পেলাম আমরা শিবসূত্র জালান থেকে, মহেশ্বর সূত্রাণী থেকে।
মহেশের সূত্রায়ণীতে যখন তিনি ডমরু বাজাচ্ছিলেন তখন একের পর এক সেই কিন্তু বর্ণগুলো এসেছিল। তাহলে প্রথমে যেই বর্ণগুলো এসেছিল হাইয়া ওয়ারেট ল্যান, এতটুকু পর্যন্ত যে বর্ণগুলো আছে দেখো একবার, এই বর্ণগুলো হলো এই যে হ, ইয়া, রা, লা আর ব, এতটুক পর্যন্ত কিন্তু এই বর্ণগুলোকে নেওয়া হয়েছে। তারপরে ইয়ামা গানানাম, অর্থাৎ এই যে আমাদের ব্যঞ্জন বর্ণ রয়েছে তার পঞ্চম বর্ণগুলো নেওয়া হয়েছে। ব্যঞ্জন বর্ণের এই যে প্রথম থেকে ম পর্যন্ত এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়, এদেরকে বর্গের বর্ণ বলা হয়। তো বর্গের যে বর্ণ রয়েছে সেই বর্গের বর্ণের যে পঞ্চম বর্ণ আছে সেই পঞ্চম বর্ণ কিন্তু নেওয়া হয়েছে। আবার তারপরে যদি দেখো ঝা বা এ ঘা ডা ধাস, তাহলে এই বর্ণগুলো যদি দিকে একবার তাকাও তাহলে দেখবে যে তারপর এদের কিন্তু চতুর্থ বর্ণ নেওয়া হয়েছে, 4 নম্বর বর্ণ। তাহলে পঞ্চম বর্ণ তারপর চতুর্থ বর্ণ। এরপরে যদি দেখো যা বা গা ডা দাস, তারপরে 3 নম্বর বর্ণকে নেওয়া আছে। এরপরে যদি দেখো তাহলে 2 নম্বর বর্ণকে নেওয়া আছে এবং এরপরে সাজানো হয়েছে কি, এরপরে সাজানো হয়েছে 1 নম্বর বর্ণ। এভাবে কিন্তু শিবসূত্র বা মহেশের সূত্রায়ণী যে আছে সেটার মধ্যে কিন্তু সাজানো হয়েছে। তো আমরা ওই ডুমরু যে বাজাচ্ছিল সেখান থেকে কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, মানে প্রথমে ধ্বনি পেলাম তখন মহেশের, এবার পারিনি যখন লিখলেন তখন আমরা এটাকে বর্ণ বললাম যে এটা তখন বর্ণ। তা এবার এই যে বর্ণগুলো আছে ক খ, সেগুলোকে কিভাবে লেখা হয়? ক খ, প্রথম ক খ গা ঘ ও ম, এগুলোকে সংস্কৃতে এভাবে লেখা হয়, এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো। ক খ গা ঘ, তারপর চ ছ জ ঝ ইয়া। এর সম্বন্ধে একটু বলে দিই। দেখো ক থেকে ম পর্যন্ত যেটা আছে সেটাকে বর্গীয় বর্ণ বলা হয়, বর্গীয় বর্ণ বলা হয়, অর্থাৎ এরা বর্গের বর্ণ। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ বর্গের বর্ণ। প্রথম যে লাইনটা আছে সেটা প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ অনুসারে এদের নামকরণ করা হয়েছে। তাহলে প্রথম বর্গকে আমরা কি বলবো? ক বর্গ। তারপরে যে লাইন আছে সেটাকে আমরা কি বলবো? চ বর্গ। তারপরে যে বর্গ আছে সেটা ট বর্গ, তারপরে ত বর্গ, তারপরে প বর্গ। এমন করে 5টি বর্গেতে এটা ভাগ করা আছে। প্রত্যেকটা বর্গের যদি উচ্চারণের স্থান দেখো তাহলে উচ্চারণের স্থানগুলো কিন্তু একটু আলাদা আলাদা আছে। যেমন তোমার মনে প্রশ্ন জাগতে পারে না যে কয়ের পরে ক কেন আসলো, কয়ের পরে চ তো আসতে পারতো স্যার। কয়ের পরে দেখো কয়ের উচ্চারণের স্থান কা খা গা ঘা, কয়ের উচ্চারণের স্থান কিন্তু আমাদের কণ্ঠ। চয়ের উচ্চারণের স্থান যদি দেখো তাহলে সেটা তালু। আবার টয়ের উচ্চারণের স্থান যদি দেখো তাহলে সেটা হলো মূর্ধা। তয়ের উচ্চারণের স্থান যদি দেখো সেটা দন্তা। পয়ের উচ্চারণের স্থান যদি দেখো সেটা ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট। প বলে প ফ, দেখো ঠোঁট ছাড়া উচ্চারণ করতে পারবে না, তাই এদেরকে ওষ্ঠবর্ণ বলা হয়, এদেরকে দন্তবর্ণ বলা হয়, এদেরকে মূর্ধা বর্ণ বলা হয়, এদেরকে তালব্য বর্ণ বলা হয়, এদেরকে কণ্ঠবর্ণ বলা হয়। এরপরে রয়েছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ এই 4টি, উষ্ম বর্ণ হলো এগুলো এবং অযোগবাহ বর্ণ এদেরকে বলা হয়। এদেরকে কেন বলা হয় না বলা হয় বিস্তারিত যারা এর পরের মাস থেকে কোর্স শুরু হচ্ছে সেখানে আসবে, সেখানে জানতে পারবে। আমি এত ডিটেলসে এখানে এই কারণে আলোচনা করছি না, প্রথমবার শুনে এই 10-15 মিনিট 30 মিনিটের যে ক্লাস রয়েছে যদি এত কিছু একদম স্বয়ংসম্পূর্ণ নিতে চাও তাহলে কিছুই মনে থাকবে না। আমি জাস্ট খালি জানানোর জন্য তোমাদেরকে গ্রামার এই ক্লাসটা করাচ্ছি। এটার মধ্যে এমন কিছু নেই যে যেটা তুমি না জানলে পরবর্তী ক্লাসটা তুমি করতে পারবে না। এটা যদি নাও জানো তাও ক্লাস করতে পারবে, কিন্তু জানা অবশ্যই দরকার। তো ধ্বনি যদি বলি, আজকে আলোচনার বিষয় ছিল যে ধ্বনি এবং বর্ণ। যদি ধ্বনি আমি এক কথায় তোমাকে শেষ করে দিতে পারতাম যে ধ্বনি কাকে বলে, যে আমরা যে শব্দ বলি সেই শব্দের যে ক্ষুদ্রতম আওয়াজগুলো আছে, যেমন অমল বলছি, অমলে অ বলছি, এই অ, ময়ের অ, ম অ, ল অ, এই 5টি আছে, 5টির যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বললাম সেটাকেই ধ্বনি বলা হয়, অর্থাৎ আওয়াজগুলোকে ধ্বনি বলা হয়। আমরা যখন অমলটাকে লিখছি, অমল লিখতে গিয়ে অ লিখছি, এই অটাকে বলা হয় বর্ণ, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এই দুটো কথার মধ্যে আমি পুরো ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে ব্যাকরণটাকে তোমরা একদম পুরোপুরি, আমি নিজেও তোমাকে জানাতে পারবো না, অতটুকু সামর্থ্য আমার নেই। যতটুকু জানি তার মধ্যে এই অল্প সময়ের মধ্যে যতটা জানানো যায়, যতটা তুমি গ্রহণ করতে পারো সেইভাবেই আলোচনা করছি। সংস্কৃত বর্ণমালায় তোমরা আরও অনেক কিছু আছে, যেটা হলো আমরা বাংলায় বলি না যে দ্রাবিড়রা, ঢাসিনারা, অন্ত্যেষ্টিয়া, খান্ডেক্ত, এই বিষয়গুলো কিন্তু সংস্কৃতে নেই। সংস্কৃতে এর বদলে কি ডা ঢা ইয়া তা এসবেরই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আষাঢ়া, নয়নাহা, উৎসব, অর্থাৎ খণ্ডেক্ত যেটা বাংলায় আছে সেটাকে যদি তয় হসন্ত দিয়ে দাও তাহলে এটা খণ্ডেক্ত হয়ে যাচ্ছে। যেটা ড দশিনারা বলি সেটা ড লিখলেই দশিনারা হয় সংস্কৃতে।
এভাবে বর্ণমালাগুলো রয়েছে। বর্ণমালার সংক্ষিপ্ত পরিচয় তোমরা আজকে পেলে। আশা করি ক্লাসটা তোমাদের মোটামুটি বোধগম্য ছিল। যদি কোনো জায়গায় মনে হয় যে আমি এই বিষয়টা আলোচনা করিনি বা আলোচনা করলে ভালো হতো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এক ভাই লাভলি ওখানে রিয়াক্ট দিয়েছিলে, খুব ভালো লেগেছিল যে না, ভালোবাসার লোকগুলো আছে। আমি চাই তোমরা তোমাদের যে ভিডিও দেখার পরে তোমাদের যেটা মনে হয় সেটা সেখানে লেখো। আর বেস্ট অফ লাক, আশা করি গ্রামার শিখে যাবে আর আমিও ক্লাসটাকে চালিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি না রেখো তাহলে ভাই বলবো সাবস্ক্রাইব করে নাও। পরের ক্লাসটা না হলে দেখবে কীভাবে? সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।